বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের প্রথম পত্রের জীববিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, যেন তোমাদের এই ক্রান্তিকাল সময়ে এই অধ্যায়টা সম্পর্কে সম্যক ধারণা লাভ করে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আমি এমজি সারোয়ার রহমান, তোমাদের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। তোমরা অবশ্য আমার সাথে জেতা বিজ্ঞান হিসেবে পরিচিত। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি আজকে অধ্যায়ের শিরোনাম টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু কি, এটা ইতিপূর্বে পূর্ববর্তী অধ্যায়গুলোতে তোমাদেরকে যথেষ্ট আলোচনা করা হয়েছে। আমরা জানি টিস্যু হলো একগুচ্ছ কোষ সমষ্টি, কোষ। তবে শর্ত হলো কোষগুলো একটা নির্দিষ্ট উৎস থেকে সৃষ্টি হবে এবং একই ধরনের কাজে নিয়োজিত থাকবে, তাদেরকে আমরা টিস্যু বলি। এই টিস্যুর ক্ষেত্রে আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীবদেহ বলতেই কোষ, কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গতন্ত্র, এভাবে জীবদেহ গঠিত। আজকে আমাদের আলোচনা শুধু টিস্যু এবং টিস্যুতন্ত্র পর্যন্ত। আমরা যখন শুধু উদ্ভিদ জগতের কথা বা উদ্ভিদের কথা চিন্তা করব, তখন টিস্যু মাত্র দু প্রকার প্রধানত, একটা ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। খুব সহজ, ভাজক টিস্যু উদ্ভিদ দেহের ওই টিস্যুগুলোকে বলা হয় যেগুলো বিভাজিত হতে পারে বা বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করতে পারে। আর স্থায়ী টিস্যু তাদেরকে বলা হয় ওই ভাজক টিস্যু থেকে যেগুলো কার্যক্ষমতা বা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ তারা, আমি এটা তোমাদেরকে বলি মজা করে, যারা রিটায়ারমেন্টে চলে যায় আর কাজ করতে পারতেছে না, তাদেরকে আমরা স্থায়ী টিস্যু বলে থাকি। তাহলে ভাজক টিস্যু বৈশিষ্ট্য কী হবে আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কী হবে? আমি সবসময় তোমাদেরকে যেভাবে লেসন দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই লেসনটা সবসময় এভাবে দিচ্ছি আমি, যে তোমরা তুলনামূলক জ্ঞান আমি সবসময় তোমাদের শিখাই, যে তুলনা করে শিখলে আলাদাভাবে বৈশিষ্ট্যও পারা যায়, পরীক্ষায় যদি তুলনা করতে আসে সেটাও পারা যায়। তো যদি আমরা তুলনা করতে চাই, ভাজক টিস্যু যদি আমরা বলি যে বিভাজিত হতে পারে, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা চিত্রের মাধ্যমে খুব সহজেই দুইটাকে এরকম তুলনা করে বলে ফেলতে পারি। আমি একই রকম কয়টা কোষগুচ্ছ আঁকাবো, জাস্ট এটা হলো প্রতীকী অর্থে বোঝার সুবিধার জন্য। সেই কোষগুচ্ছগুলো, এটাকে আমি যদি ভাজক টিস্যু হিসেবে চিন্তা করে নিব এবং এটাকে স্থায়ী টিস্যুর কোষগুচ্ছ হিসেবে চিন্তা করে নিব। এবং একটু সংক্ষেপে তোমাদেরকে বুঝে নিতে হবে, কারণ অল্প সময়ে অনেকগুলো এখানে কথা বলে ফেলতে হবে। চিত্র তোমাদেরকে যথেষ্ট সহায়তা করবে। এই ক্ষেত্রে আমরা এটাকে ভাজক টিস্যুর কোষ ধরে নিব এবং এটাকে আমরা স্থায়ী টিস্যুর কোষ ধরে নেব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি বলি যে ভাজক টিস্যু বিভাজিত হতে পারে, স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা নেই, তাহলে ভাজক টিস্যু যদি বিভাজিত হতে পারে, একেবারে ভেরি সিম্পল কমন সেন্স, সেক্ষেত্রে অবশ্যই ধরে নিতে হবে এই কোষটা জীবিত বা সজীব, সতেজ। এর প্রোটোপ্লাজম একেবারেই সম্পূর্ণ বৈশিষ্ট্য নিয়ে এখানে সে থাকে। কিন্তু স্থায়ী টিস্যুর ক্ষেত্রে যখন আমরা বলবো, এটার স্থায়ী টিস্যুর মধ্যে অল্প কিছু কোষ আছে যাদের প্রোটোপ্লাজমিক সামান্য গুণ বা বৈশিষ্ট্য থাকে, কিন্তু অধিকাংশ স্থায়ী টিস্যুর ক্ষেত্রেই কোনো প্রোটোপ্লাজমিক বৈশিষ্ট্য থাকে না, অর্থাৎ মৃত। তাহলে যদি এটা হয় এর প্রধান জিনিসটা, তাহলে কৌশল থেকে আমরা বের করে ফেলতে পারবো যে এর সাইটোপ্লাজম থাকবে অনেক বেশি, খুব ঘন, আর এটার সাইটোপ্লাজম পরিমাণে অনেক কম এবং পাতলা। আমি আগে বলেছি মৃত টিস্যুর ক্ষেত্রে এগুলো কোনোটাই থাকবে না। এর নিউক্লিয়াস কি থাকবে ভাজক টিস্যুর ক্ষেত্রে? ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা জানবো যে নিউক্লিয়াসটা থাকবে বেশ বড় সড়ো এবং কোষের কেন্দ্রে অবস্থান করবে। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে জীবিতগুলোর নিউক্লিয়াস যদি থাকে সেটা খুব ছোট্ট হবে এবং কোষের এক পাশে বা পরিধীয় অঞ্চলে চলে যাবে। এটা যেহেতু সাইটোপ্লাজম অনেক আছে, সাইটোপ্লাজম আছে মানে কোষ রসে পূর্ণ, সুতরাং এখানে কোনো ভেকুল বা গহ্বর থাকবে না, ফাঁকা জায়গা নাই। কিন্তু স্থায়ী টিস্যুর ক্ষেত্রে যেটা হবে, যেহেতু প্রোটোপ্লাজম কমে যাবে, প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমের হাইলোপ্লাজম বা জলীয় অংশটা কমে যাবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এটাকে আমরা কোষ গহ্বর বলি। তো এখানে কোষ গহ্বর থাকবে, ভাজক টিস্যুতে কোষ গহ্বর থাকবে না। এখন আসো পাশাপাশি দুইটা কোষের প্রাচীর দেখো, এটাকে আমরা বলবো ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা বলবো যে এর কোষপ্রাচীর পাতলা, এই জন্য আন্তঃকোষীয় ফাঁক নেই। আর এটার ক্ষেত্রে কোষপ্রাচীরটা মোটা হয়ে যায় এবং দুই কোষের মাঝখানে যথেষ্ট ফাঁকা স্থান। কেমনে মোটা হয়? খুব সংক্ষেপে যদি বুঝতে চাও, যে এটা শুধু এই কালো অংশটা যেটা প্রাচীর, এটা যদি সেলুলোজ ধরি আমরা, তাহলে এখানে কোনায় কোনায় পেকটিন জমবে, প্রচুর পরিমাণে পেকটিন জমতে থাকবে। এরপরে সবগুলো কোষের ক্ষেত্রে এরকম হবে, সেটা যদি স্থায়ী টিস্যুর হয়, ভাজক টিস্যুর ক্ষেত্রে থাকবে না।
এরপরে পেকটিন জমবে, লিগনিন জমবে, সুবেরিন জমবে। তো তখন এটার খুব সংক্ষেপে যদি আমরা বুঝতে চাই তাহলে পেকটিন, কাইটিন, লিগনিন, সুবেরিন এগুলো তো এক একটার স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার, এবং আমরা যদি ফিজিক্যাল বা ভৌতভাবে কোষে দেখি মাইক্রোস্কোপে সেক্ষেত্রে ভিন্ন রকম হয়। এটা কেমন যেন একটু ডিজাইন মনে হচ্ছে। এই জন্য বলা হয় বাহ্যিক টিস্যুর কোষপ্রাচীরে কোনো নকশা ডিজাইন থাকে না, এখানে ডিজাইন থাকে, খুব স্বাভাবিক, মুখস্থ করার কিছু নেই। এরপর আমরা দেখবো যে বিপাকীয় কাজ, মানে বিপাক কাজ কাকে বলে, এটা আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় জায়গায় তোমাদেরকে বারবার বলছি। আমি তো তোমাদের এরকমটা বলে থাকি যে রাস্তায় যদি কোথাও দেখা হয়, তোমার বিয়ের আসরে দেখা হয়, সেখানেও যদি আমি জিজ্ঞেস করি প্রোটোপ্লাজম কি, বিপাকীয় কাজ বা মেটাবলিক অ্যাক্টিভিটিস কি, তোমাকে বলতে পারতে হবে। খুব সহজ কথা, আমি তোমাদের খুব সংক্ষেপে বুঝিয়েছিলাম জীবদেহে বা জীবকোষে গড়তে থাকা ভাঙ্গা গড়ার খেলা হলো বিপাকীয় কাজ, অর্থাৎ প্রোটোপ্লাজমিক কাজ। তাহলে এখানে বিভিন্ন বিপাকীয় কাজের হার অনেক বেশি, এখানে বিপাকীয় কাজের হার অনেক কম। এভাবে তাহলে আন্তঃকোষীয় ফাঁক নেই। এই যে আন্তঃকোষীয় ফাঁক হয়ে গেছে কারণ এটার সেল ওয়াল অনেক মোটা, এই যে প্রোটোপ্লাজম এই সেল ওয়ালটা অনেক মোটা হয়ে গেছে, যার দরুন প্রোটোপ্লাজম দুইটা যথেষ্ট হিউজ গ্যাপে চলে গেছে। এই জন্য বলা হয় কোষপ্রাচীর এরকম মোটা, এবং আন্তঃকোষীয় ফাঁক থাকে, এটা আন্তঃকোষীয় ফাঁক নেই। এরকমভাবে তুমি যদি তুলনামূলক জ্ঞান এভাবে জানতে চাও সেক্ষেত্রে প্রায় 20টা পার্থক্য আমি লিখে এটার সাথে অ্যাটাচমেন্টে দিয়ে দিব, তোমরা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নিও, এটা কমেন্ট বক্সে দেখে নিও, সেখানে তোমরা অবশ্যই এটা বিস্তারিত পেয়ে যাবে। তাহলে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু সম্পর্কে আমরা খুব সংক্ষেপে একটু জেনে নিলাম। আমি 20টা তথ্যই এখন যদি বলতে যাই তাহলে ক্লাসের যে শর্ট ডিউরেশন, এই ডিউরেশনে তোমরা আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলবে। এই জন্য আমি এই পার্থক্যগুলো বলতে যাচ্ছি না, এই জন্যই যে তোমরা পূর্ববর্তী এসএসসিতেও তোমরা এই সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। এখন যদি আমরা বলি এর পরবর্তী সম্পর্কে আমরা কি জানতে চাবো, তাহলে টিস্যু শিখলাম, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু সম্পর্কে একটা ছোট ধারণা আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হলো ভাজক টিস্যুর যে শ্রেণীবিন্যাসটা। ভাজক টিস্যুকে 4টা ভিন্ন ভিন্ন ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয় এবং প্রতিটা ভিত্তিতেই এটা 3 প্রকার করে। খুব সহজ, এটা তোমার বইয়ে খুব সহজে দেওয়া আছে, এটা দেখেই বুঝে ফেলবে। আমি তুলনামূলক যেটা একটু বোঝার জন্য স্যারদের ডিসকাশন দরকার, লেসন দরকার, আমি সেখানে চলে যাচ্ছি। এরপরে এটা বুঝে নিলে তাহলে তুমি পড়তেছো ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, এবং ভাজক এবং স্থায়ী টিস্যু উভয়ের মধ্যে তফাৎ বা পার্থক্য। তোমার বইয়ে ম্যাক্সিমাম 10 থেকে 12টা করে বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমার পাঠ্য বইয়ে আমি 20টা বৈশিষ্ট্যকে পার্থক্য আকারে লিখে দিয়েছি, খুব সহজ হবে, এটা লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। এরপরে আমি চলে যাচ্ছি যেটা এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস, সেটা হলো ভাস্কুলার টিস্যু সিস্টেম বা ভাস্কুলার টিস্যু তন্ত্র বা পরিবহন কলাতন্ত্র, যেটা ইতিপূর্বে তোমাদের ওই 5ম অধ্যায় যখন আমি শৈবাল ছত্রাক পড়িয়েছিলাম, এরপরে 6ষ্ঠ অধ্যায় পড়ালাম, তখনও এই টিস্যুতন্ত্র সম্পর্কে বারবার কথা হচ্ছিল যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেগুলো শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা বা মস, এদের টিস্যু থাকে না, টিস্যুতন্ত্র থাকে না, পরিবহন কলাতন্ত্র থাকে না, ভাস্কুলার টিস্যু, কিন্তু উন্নতদের থাকে। সেখানে বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছে, এই জন্য তোমাদের বুঝতে পারাটা অনেক সহজ হবে আশা করি। এখন আমি টিস্যুতন্ত্রে চলে, তাহলে টিস্যুতন্ত্র কাকে বলা হয়, হোয়াট ইজ টিস্যু সিস্টেম? যে একাধিক টিস্যু বা বিভিন্ন প্রকারের টিস্যু মিলে যদি কোনো একটা বিশেষ তান্ত্রিক কাজ করে টিস্যুতন্ত্র বলা হবে। যেমন উদ্ভিদ দেহের ত্বক, বহিরাবরণ, সেটা ফলের হতে পারে, কাণ্ডের হতে পারে, মূলের হতে পারে, পাতার হতে পারে, এটাকে ত্বকীয় টিস্যুতন্ত্র বলা হবে। এরপরে উদ্ভিদ দেহে পরিবহন কাজে নিয়োজিত জাইলেম এবং ফ্লুয়েম, যেটা শুধু উন্নত উদ্ভিদের ক্ষেত্রে থাকে। তোমরা জানো মূলবিহীন উদ্ভিদে কখনোই টিস্যুতন্ত্র থাকে না, ভাস্কুলার টিস্যুতন্ত্র থাকে না। এগুলো তোমাদের পূর্ববর্তী লেসন গুলোতে চমৎকারভাবে তোমাদের খাতায় আমি লিখিয়ে দিয়েছি। অর্থাৎ এটা যেহেতু আমরা টিস্যুতন্ত্র পড়তেছি, তার মানে উন্নত শ্রেণীর উদ্ভিদের কথা বলতেছে। তাহলে টিস্যুতন্ত্র তো 3 প্রকার আমি বলতেছিলাম, একটা হলো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, একটা ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা উন্নত উদ্ভিদে থাকে, জাইলেম এবং ফ্লুয়েম। এবং আমি তোমাদেরকে মজা করে এর আগে পড়িয়েছি, জাইলেম দিয়ে যায় কোথায় যায়, পাতায় যায়, কোথা থেকে যায়, মূল থেকে, মূল পরিবহন করে উপরের দিকে নিয়ে যায়। ফ্লুয়েম দিয়ে ফল করে বা পতিত হয়, নিম্নগামী হয়, কি হয়, তৈরিকৃত খাদ্যটা, কারণ পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে, এই জন্যই আমরা ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদ কোষের বা উদ্ভিদের রান্নাঘর বলে থাকি। তাহলে জাইলেম এবং ফ্লুয়েম সম্পর্কে আমরা এইটুকু ধারণা পেলাম যে জাইলেম এক ধরনের পরিবহন করে, ফ্লুয়েম আরেক ধরনের পরিবহন করে। জাইলেম এবং ফ্লুয়েম উভয় টিস্যুর পরিবহনকে একসঙ্গে বলা হয় পরিবহন কলাতন্ত্র, ইংরেজিতে ভাস্কুলার টিস্যু সিস্টেম। আমরা এখন ভাস্কুলার টিস্যু সিস্টেম সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমরা এটুকু বুঝবো
যে ভাস্কুলার টিস্যু সিস্টেমের জন্য আমাদের দুইটা টিস্যু আছে, একটা জাইলেম টিস্যু আর একটা ফ্লুয়েম টিস্যু। তাহলে আমাদের উচিত জাইলেম এবং ফ্লুয়েম টিস্যু সম্পর্কে ছোট্ট একটা ধারণা নিয়ে নেওয়া। ইতিপূর্বে জাইলেম এবং ফ্লুয়েড টিস্যু সম্পর্কে তোমাদের এর আগের অধ্যায় 5, 6 অর্থাৎ শৈবাল এবং ছত্রাক, ব্রায়োফাইটা এবং টিউরিডোফাইটা পড়ানোর সময় বারবারই ভাস্কুলার টিস্যু সম্পর্কে প্রসঙ্গ এসেছিল যে কোনোটা অভাস্কুলার, কোনোটা ভাস্কুলার। তখন এটা আলোচনা এসেছিল যে ভাস্কুলার টিস্যু আছে কি নাই। এখন প্রসঙ্গ হলো যে জাইলেম টিস্যুটাও 4 ধরনের কোষ দিয়ে গঠিত, ফ্লুয়েম টিস্যু 4 ধরনের কোষ দিয়ে গঠিত। কোষের নাম বা প্রকৃতিও ভিন্ন প্রকৃতির, এবং জাইলেমের পরিবহন এটা আমরা এই পার্থক্যটাও, জাইলেম এবং ফ্লুয়েমের পার্থক্যটা আমি তোমাদের যে বইটা পড়াচ্ছি রাশেদ কারামি স্যারের বইয়ে স্পষ্টভাবে এই পার্থক্যটা দেয়া আছে। সেখান থেকে পার্থক্যটা দেখে নিও। কারণ সময় অতি সংক্ষেপে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার যেহেতু উদ্দেশ্য, এই জন্য আমি এই পার্থক্যে যাচ্ছি না, যেহেতু ওই পার্থক্যটা দেয়া আছে। আর জাইলেম ফ্লুয়েমের পার্থক্যটা দেয়া আছে, যেহেতু বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্যটা দেয়া নেই, এই জন্য আমি বিস্তারিত 20টা পার্থক্য সেখানে লিঙ্কে দিয়ে দিব, তোমরা ভিডিওটা দেখে সেই লিঙ্কে পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্রটা এটা বোঝার জিনিস। তাহলে টিস্যুতন্ত্র তো আমরা আগেই জানি যে সকল উদ্ভিদে তো টিস্যুতন্ত্র নেই, যেমন শৈবালে নেই, ছত্রাকে নেই, ব্রায়োফাইটা বা মৎস্য উদ্ভিদে নেই। আবার বিবর্তনের ধারা অনুযায়ী আমরা জানি টেরিডোফাইটা পড়েছো তোমরা, ফার্ন জাতীয় উদ্ভিদ, সেখানে আমরা জানি যে ভাস্কুলার টিস্যু আছে। এরপরে আরো উন্নত উদ্ভিদ যেটাকে পুষ্পক উদ্ভিদ বলা হয়, তোমরা 7ম অধ্যায়ে পড়ে নিয়েছো, যেটা অলরেডি পড়া হয়ে গেছে, নগ্নবীজ এবং আবৃতবীজী উদ্ভিদ, এতে টিস্যুতন্ত্র ছিল। তাহলে আমরা জানি যে টিস্যুতন্ত্রের প্রকারভেদ তো অবশ্যই হবে, কারণ অনেক উদ্ভিদে তো টিস্যুতন্ত্র নাই নিম্ন শ্রেণীর। আর টিস্যুতন্ত্র যাদের আছে তাদের মধ্যে তো সবারই একই রকম টিস্যুতন্ত্র নেই, কারণ বিবর্তনের ধারা বলতে একটা কথা, নিম্ন থেকে উন্নতম শ্রেণী বা উচ্চতম শ্রেণী। এই জন্যই যে টিস্যুতন্ত্রে জাইলেম এবং ফ্লুয়েম এই দুইটা মিলে যেহেতু টিস্যুতন্ত্র, তাহলে জাইলেম এবং ফ্লুয়েম কিভাবে অবস্থান করতেছে উদ্ভিদ দেহের ওই নির্দিষ্ট জায়গায়, অঙ্গে বা অবস্থানগত কারণে, এটার উপর ভিত্তি করে টিস্যুতন্ত্রকে প্রধানত বলা হয়েছে 3 প্রকার। এখন এইটার পূর্ণাঙ্গ বিশ্লেষণ যেটা চিত্র বইয়ে দেয়া আছে, কিন্তু বইয়ের উপস্থাপনটা যদি ওইভাবে করো তোমারও বুঝতে সমস্যা হবে, সময় বেশি লাগবে, আর উপস্থাপনটা ভালো হবে না। আমি এমন একটা কৌশল দেখিয়ে দিচ্ছি, অতি সংক্ষেপে তুমি যদি এইভাবে উপস্থাপন করো, তোমার উপস্থাপন করতে সময় কম লাগবে, যখন তুমি শনাক্ত করতে যাবে, লেবেলিং করতে যাবে, সময় কম লাগবে, এবং দুইটা তুলনামূলক বিচার তুমি দেখে দিতে পারবে। তাহলে এখানে হলো যে মূলত টিস্যুতন্ত্রের যে শ্রেণীবিন্যাসটা, সেই টিস্যুতন্ত্রের শ্রেণীবিন্যাসটা অবশ্যই এটা করা হয় জাইলেম এবং ফ্লুয়েম কিভাবে একে অন্যের মধ্যে অবস্থান করতেছে, এটার উপর, অন্যের সাথে অবস্থান করতেছে এটার উপর নির্ভর করে। যেমন আমরা যদি একটু জায়গা দরকার, এর জন্য আমরা যদি উপরের অংশটা এখন মুছে নেই, দেখো সেক্ষেত্রে সহজ হবে তোমাদের জন্য বুঝতে পারাটা। যেমন আমি যদি